প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি ফয়সাল আজিজ, নটর ডেম কলেজ ঢাকায়ের গণিতের শিক্ষক। তোমাদের সাথে আজকে আলাপ করব ভেক্টর নিয়ে। তো তোমরা জানো এবং পড়ে ফেলেছো ইতিমধ্যে ভেক্টর একটি সহজ অধ্যায়, একটি সহজ চ্যাপ্টার। জাস্ট আমরা এটার একটু রিক্যাপ করব, এছাড়া আর কিছু নয়। তো যাক, আমরা প্রথমেই আসি ভেক্টর কাকে বলে, ভেক্টর কি। তোমরা পদার্থবিজ্ঞানেও পড়েছো, ভেক্টর হচ্ছে এমন একটি রাশি যার মান এবং দিক দুটোই আছে, অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে, এমন বিষয়কে ভেক্টর বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাগনিটিউড মানে মান আমাদের জানা আছে, কিন্তু ডিরেকশন বলতে কি বোঝায়? আমাদের আগের ধারণা ছিল ডিরেকশন বলতে কেবলমাত্র উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এমন। আবার আমরা বলতে পারি ডিরেকশন বলতে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, বিভিন্ন অ্যাক্সিসের দিকে যে কোনো দিক। এছাড়াও কিন্তু ডিরেকশন আরও রকমের হতে পারে, ডিরেকশন কোনো অবস্থানকেও বোঝাতে পারে। তো এই জাতীয় বিষয় আশয় যেগুলো ডিরেকশন মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এই দিকে নয়, এই ধরনের ডিরেকশন নিয়ে আমরা আরও বড় ক্লাসে বিস্তারিত আলোপ করব। আমরা এইখানে শুধুমাত্র এক্স, ওয়াই, জেড অ্যাক্সিসের দিকের বিভিন্ন ডিরেকশন নিয়ে আলাপ করব। তো আসো, তোমরা জেনেছো যে আমরা যে কোনো রাশিকে বা ভেক্টর রাশিকে প্রকাশের জন্যে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসকে বেছে নেই। তো আমরা এইটাকে দিলাম এক্স অ্যাক্সিস, এটাকে দিলাম ওয়াই অ্যাক্সিস, এটাকে দিলাম জেড অ্যাক্সিস। প্রতিটা অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। কিন্তু আমরা কোনো সমতলে তিনটা অক্ষ পরস্পর 90 ডিগ্রি আকারে আছে এইভাবে আঁকতে পারি না। তো যে কারণে আমরা আনুপাতিকভাবে এইভাবে ধরে নিই যে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এক্স অ্যাক্সিসের দিকে যে ভেক্টরটা আছে তার নাম আই, তার নাম একক ভেক্টর একটি। যেমন আমি যদি বলি 5i, এই কথার অর্থ এক্স অক্ষের দিকে আমি 1, 2, 3, 4, 5 একক দূরত্ব অতিক্রম করেছি। ওয়াই অ্যাক্সিসের দিকে যে ভেক্টরটা আছে তার নাম জে। যদি বোঝানো যায় যে 5j, এই কথার অর্থ ওয়াই অক্ষের দিকে আমি 5 একক দূরত্ব অতিক্রম করছি, যেমন 1, 2, 3, 4, 5। আবার জেড অ্যাক্সিসের দিকে যে দূরত্ব অতিক্রম করব তাকে আমরা ছোট হাতের কে এবং মাথার উপরে টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করি। এগুলো তোমাদের জানা আছে। তো এরপরে আমরা একটা ভেক্টর যখন এই তলে না, ঠিক এই জায়গায় মানে এক্স, ওয়াই, জেড স্পেসে, জায়গার ভেতরে, স্পেসের ভেতরে যখন কোনো ভেক্টরকে প্রকাশ করি, যেটা আসলে ঠিক বোর্ডের উপরে নয়, সাপোজ এই ফাঁকা জায়গাটায় আছে কিন্তু আমরা আপাতত আঁকতে পারছি না, আমাদের যে তলটা নিয়েছি সেই তলটা একটি 2 ডাইমেনশনাল তল, একটি 3 ডাইমেনশনাল তল নয়। যেই কারণে আমরা এই পয়েন্টটাকে, সাপোজ পি পয়েন্টটাকে আমরা এখানে আঁকছি, যেটি আসলে বোর্ডের মধ্যে নয়, যেটি আসলে ফাঁকা জায়গায় আছে, কিন্তু আমাদের আকার সীমাবদ্ধতার জন্য আমরা বোর্ডের মধ্যেই আঁকছি। তো পি পয়েন্টটা, এটা যদি অরিজিন হয় তাহলে পি পয়েন্ট থেকে অরিজিনের দূরত্বটা আমরা এইভাবে নির্দেশ করে থাকি ভেক্টরের মাধ্যমে। তো এইটার 3 দিকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, 3 দিকে 3টি প্রজেকশন আছে। তো এক্স অক্ষের দিকের প্রজেকশনটা আমরা এখান থেকে সরাসরি লম্ব এঁকে, জেড অক্ষের প্রজেকশনটা আমরা লম্ব এঁকে ফেলছি, এইদিকে জেড অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ আসলে ধরে নিলাম এটা এইখানেই রয়েছে, যা আমরা আপাতত আঁকতে পারছি না। তো আমরা যদি চিন্তা করি যে এমনভাবে পি বিন্দুটা সাপোজ এইখানে আছে ও জেড অক্ষের দিকে এইখানে আছে, তবে আমরা এইভাবে লিখে এইটাকে এক্স অক্ষটা আমি এইভাবে আবার একটু প্রথম থেকে এঁকে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে। ধরো অনেকগুলো দাগ বসে গেছে, আমি আবার এঁকে নিচ্ছি সুবিধার জন্যে। ধরো একটা বিন্দু, যেই বিন্দুটা এইখানটায় রয়েছে, তো আমরা এইটাকে আবার এঁকে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এইটা হচ্ছে আমাদের সেই পি বিন্দুটা। অরিজিন হচ্ছে ও থেকে পি বিন্দু। এটাকে আমরা বলছি সাপোজ এ এক্স আই, এক্স অক্ষের জন্য আমরা এক্স ব্যবহার করেছি। এটা হচ্ছে এ জে, এ ওয়াই,
জে আর এবং এটাকে আমরা এ জেড কে দিয়ে প্রকাশ করছি। তিনটা ডিরেকশন এটা তিন দিকে রয়েছে, পি বিন্দুটা এইখানে রয়েছে। এই কথার অর্থ দেখো যে এই পি বিন্দুটা প্রথমে আমরা মনে করি এই বিন্দুটা এ, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করলে তবে সে এ বিন্দুতে এসে পৌঁছায়। আমরা এটার নাম দিলাম বি। তাহলে ও থেকে বি দূরত্ব, তারপরে বি থেকে এ দূরত্ব অতিক্রম করলেই তখন আমরা ও থেকে এ দূরত্বকে অতিক্রম করতে পারি। আর এইটা এবং এইটা যেহেতু সমান্তরাল এবং একই রকম দূরত্ব, মানে দূরত্ব দুটার মান সমান, এই জন্য এটাকে আমরা এ ওয়াই জে দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে ও বিকে লিখতে পারছি দেখো এ এক্স আই, বি একে লিখতে পারছি এ ওয়াই জে। তাহলে এটা আমাদের হয়ে গেল ও এ। এখন আমরা ত্রিভুজ ও এ পি এর কথা চিন্তা করি একবার। ও থেকে এ পর্যন্ত দূরত্ব অতিক্রান্ত হলো। এ থেকে আমি দূরত্ব দিয়ে বোঝাচ্ছি, আপাতত ডিস্টেন্স দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ও থেকে এ পর্যন্ত গেলাম, এ থেকে পি পর্যন্ত গেলাম, অর্থাৎ ও থেকে পি পর্যন্ত দূরত্ব অতিক্রম করলাম। এখন দেখো ও থেকে এ আমাদের আগেই বের করে রাখা আছে, যে মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ থেকে পি এর দিকে তাকাই, এই মানটা এবং এই ডিরেক্ট ভেক্টরটা এরা দুজন সমান্তরাল এবং সমান। দুটা ভেক্টর যেহেতু সমান এবং সমান্তরাল, এই জন্য আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এটা আমাদের ওপি হয়ে গেল। অর্থাৎ যে কোনো একটি ত্রিমাত্রিক স্পেসে, ত্রিমাত্রিক জায়গার ভেতরে যখন আমরা কোনো ভেক্টরকে প্রকাশ করছি, তখন তার তিনটি কম্পোনেন্ট বা তিনটি, এটাকে বলা যায় কম্পোনেন্ট মানে উপাংশ রয়েছে। তিনটি উপাংশকে একসাথে করে আমরা একটি ভেক্টরকে প্রকাশ করতে পারছি। অর্থাৎ একটি ভেক্টরকে প্রকাশ করার জন্য এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো তা এখানে আমাদের প্রকাশ করতে হয়। তো যাক, তোমরা এই প্রকাশ পদ্ধতি আগেই শিখেছ। আমরা এখন আরেকটু বিষয় নিয়ে আলাপ করব, দুইটা ভেক্টর এবং বিভিন্ন তল। তোমরা দেখো, আমরা একটা ভেক্টরকে মনে করি এ ভেক্টরটার নাম দিলাম এ, এবং এটা এ এক্স আই, ছোট হাতের বড় হাতের যে কোনো অক্ষর দিয়ে ভেক্টর প্রকাশ করা যায়। এ ওয়াই জে এ জেড কে। বি একটা ভেক্টর নিলাম, যেটা হলো বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। এখন প্রশ্ন হচ্ছে, এ আর বি এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে কি হলো? প্রথম প্রসঙ্গ, দুইটা ভেক্টরকে যখন যোগ করলাম তাহলে নিশ্চয়ই এ একটা ভেক্টর, সে নির্দিষ্ট একটি তলে আছে। নির্দিষ্ট একটি তল কিভাবে? আমি বললাম যে সাপোজ আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের ভেতরে এ ভেক্টরটা ধরলাম কোনো একটা কিছু প্রকাশ করছে, এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে এই বরাবর এই ভেক্টরটার নাম যদি আমরা এ দেই, এই ভেক্টরটার নাম আমরা এ দিয়ে দিলাম, তাহলে দেখবা এই বরাবর, দ্যাট ইজ এই এ যেদিকে এঁকেছি, এটি একটি তল তুমি কল্পনা করো। এই তলের উপরে এ ভেক্টরটা রয়েছে। একটি স্পেসের ভেতরে অসংখ্য তল তৈরি হতে পারে, অসংখ্য তল। তার মধ্যে যে কোনো একটি তলে এ ভেক্টরটা রয়েছে। এ ভেক্টরটা একটি তলের মধ্যে রয়েছে, ধরলাম এই হোয়াইট বোর্ডটা সেই এ ভেক্টরের তল। বি ভেক্টরটা আরেকটি তলে রয়েছে, বা একই তলেই থাকতে পারে। ধরলাম বি ভেক্টরটা একই তলে রয়েছে, মনে করলাম বি ভেক্টরটা এই দিকে আছে, বি ভেক্টর। এখন এ প্লাস বি করলে যে ভেক্টরটা পাওয়া যাবে তা হবে এ বি এর রেজাল্টেন্ট লব্ধি ভেক্টর। সেটা আমরা কিভাবে পাই? আমরা বি ভেক্টর আমরা শিখে রেখেছিলাম, দুইটা ভেক্টর যদি সমান হয় তবে তাদের মান এবং ডিরেকশন, তাদের ভ্যালু এবং ম্যাগনিটিউড, মান এবং দিক দুইটা যদি সমান হয় তবে ভেক্টর দুইটা সমান হবে। কিন্তু কখনোই বলা হয়নি ভেক্টরের অবস্থান একই জায়গায় থাকতে হবে তবেই তারা সমান হবে, না, ভিন্ন জায়গায় থাকলেও তারা সমান হতে পারে। আমি বি ভেক্টরের সমান্তরাল করে একই দিকে উপরের দিকে আরেকটি বি ভেক্টরকে রিপ্লেস করে এইখানে নিয়ে আসি, যেন বি ভেক্টরের মান মিলে যায় এবং ডিরেকশন, এই যে ডিরেকশন দুটো মিলে যায়। তাহলে দেখো, আমরা এখন এই সামান্তরিকটা পূর্ণ করে ফেলি। তোমরা নিশ্চয়ই সামান্তরিক সূত্র শিখেছো। তাহলে এ প্লাস বি আসলে এর মাঝখান দিয়েই গেছে। এটাই আসলে আমাদের এ প্লাস বি এর লব্ধি ভেক্টর। আমি বোঝাতে চাইছি, দুইটা ভেক্টর তুমি যদি যোগ করো তবে সেই ভেক্টরটি কখনো তার তল পরিবর্তন করে না। সে যে তলে ছিল
সেই তলেই অবস্থান করে, সেই তল বরাবরই সে কিছু দূরত্ব অতিক্রম, যদি আমরা ডিস্টেন্স দিয়ে বোঝানোর সুবিধার জন্য, তাহলে সেই তলেই সে আরেকটি নতুন ডিস্টেন্স বা নতুন দূরত্ব প্রকাশ করে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এ কে একটি স্কেলার দিয়ে গুণ করি, স্কেলার বলতে যে কোনো বাস্তব সংখ্যা যার কোনো ডিরেকশন নেই, তা দিয়ে যদি গুণ করি, তখন ভেক্টরটির কী দশা হয়? ধরলাম আমরা ভেক্টরটা লিখে রেখেছি এ ভেক্টর। ধরলাম ভেক্টরটার চেহারা এমন যে ভেক্টরটাকে আমরা এই বোর্ডের মধ্যে আঁকলাম, এটি এ ভেক্টর। একে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এ ভেক্টরটা আর কিছুই নয়, এমন 1 2 3 4 5 গুণ বৃদ্ধি পাবে, কিন্তু তার ডিরেকশনের এটাও একটা এ, এটাও একটা এ, এটাও একটা এ, কিন্তু তার দিকের কোনো পরিবর্তন হবে না, সে 5 গুণ বড় হয়ে যাবে। আমরা যদি ছোট সংখ্যা দিয়ে গুণ করি, আমরা উদাহরণস্বরূপ এখানে গুণ করছি 1/5 দিয়ে একটা ভেক্টরকে গুণ করছি। এই কথার অর্থ ভেক্টরটা আগে ছিল এত বড়, এখন এই ভেক্টরটার 1 2 3 4 5, সাপোজ আমার এটা আঁকাটা সমান হলো না, 4 5, তার মানে এই ভেক্টরটা পুরো ভেক্টরটা আগে এ প্রকাশ করত, 1/5a মানে শুধুমাত্র প্রথম অংশটা সে প্রকাশ করছে, কিন্তু তার ডিরেকশন সেম আছে, ডিরেকশনের কোনো পার্থক্য পরিবর্তন হয়নি। এখন আমরা আসি দুইটা ভেক্টর গুণ করলে কি হয়। আমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছি কারণ তোমাদের এগুলো পড়া হয়ে গেছে, আমি শুধু রিভিশন করছি একবার, আর কিছু নয়, যে কারণে আমি চেষ্টা করছি দ্রুত পুরো ভেক্টরের যতটুকু আমরা শেষ করতে পারি। তো খেয়াল করে দেখো, আমরা দুইটা ভেক্টরকে যখন গুণ করে লিখি, দুইটা ভেক্টর যখন গুণ হয়, তখন তার গুণফল দুই ধরনের হতে পারে। এক ধরনের গুণফলের নাম হচ্ছে স্কেলার গুণন, এক ধরনের গুণফলের নাম হচ্ছে ভেক্টর গুণন। তো প্রথমে আমরা স্কেলার গুণন নিয়ে কথা বলি। একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, যদি আমরা এ এবং বি গুণ করে একটি স্কেলার পাই, তখন এই ধরনের গুণফল, যেমন আমরা দুইটা ভেক্টর গুণ করলাম কিন্তু পেলাম স্কেলার, এই ধরনের গুণফলের নাম হচ্ছে স্কেলার গুণন। তখন সেটাকে প্রকাশ করা হয় মাঝখানে ডট চিহ্ন দিয়ে, এই জন্য একে ডট গুণনও বলা হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, যখন দুইটা ভেক্টর গুণ করা হচ্ছে তখন কিন্তু আর ভেক্টর থাকছে না, সেই স্কেলার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই স্কেলার মানে তো মান, তার মানে দুইটা ভেক্টর গুণ করে যদি শুধুমাত্র মান পাওয়া যায়, দিক দরকার নেই, দিকের কোনো প্রয়োজন নেই এখানে আর, এই ধরনের গুণফলের নাম স্কেলার গুণন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই মানটা পাওয়া যায়। স্কেলার গুণনের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে, দুইটা ভেক্টরকে গুণ করলে যদি গুণফল স্কেলার হয়, ভেক্টর না হয়, এই ধরনের গুণফলকে স্কেলার গুণন বলা হয়। স্কেলার গুণনের মান হবে ভেক্টর দুইটির মান এবং সেই ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণের কোসাইনের মানের গুণফলের সমান। তার মানে এ ডট বি মানে হচ্ছে এ বি কোসাইন থিটা, তার মানে এ বি কস থিটা। দুইটা ভেক্টর গুণ করলে যদি আমরা আরেকটি ভেক্টর না পেয়ে স্কেলার পাই, এই ধরনের গুণফলের নামই হচ্ছে স্কেলার গুণন। এই মানটা কিভাবে পাই? দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কসের মানের গুণফলের সমান। তো আমরা একটু এইবার এটাকে একটু এনলার্জ করে বাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করি। দেখো, একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, তাদের মাঝখানের কোণ থিটা। এখন দেখো, আমি এক কাজ করি, এ ভেক্টর মনে করলাম এখানে এইটুকু পর্যন্তই তার মান, আমি এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। আমি কিউ থেকে ওপি এর উপরে একটি লম্ব টেনে নিলাম, কিউ থেকে ওপি এর উপরে লম্ব টেনে নিলাম, এটার নাম দিলাম, বিটা আমি পাশে লিখে দেই, এটার নাম দিলাম এন। তাহলে ও এন এটা কি? ও এন হচ্ছে পি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ নয়, ঠিক লম্ব অভিক্ষেপ। ও এন হচ্ছে বি ভেক্টরের দিকে, মানে ওপি এর দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, দ্যাট ইজ প্রজেকশন, দ্যাট ইজ ও এন ইজ দ্য প্রজেকশন অফ এ অন বি। তার মানে আমরা ও এনকে বলতে পারি
প্রজেকশন মানে অভিক্ষেপ। এখন ও এন এর মানটা কি আমরা এখানে খেয়াল করি, ত্রিভুজ ও কিউ এন, এই দিকে লক্ষ্য করি আমরা, ত্রিভুজ ও কিউ এন, এই ত্রিভুজে cos থিটা সমান সমান ও এন ডিভাইড ও এ, দ্যাট ইজ ও এন সমান ও এ cos থিটা। তার মানে ও এ মানে কি জিনিস, ও এ মানে হচ্ছে এই ও এ যে কথা, ও এ নয়, আমি একটু ভুল লিখেছি, ও কিউ, ও কিউ, তাহলে ও কিউ cos থিটা, ও কিউ মানে হচ্ছে এ ভেক্টরটির মান, এ ভেক্টরটির মানটির নামই হচ্ছে ও কিউ, তার মানে এ ভেক্টর cos থিটা। তার মানে ও এন মানে আমরা এখন লিখতে পারছি, ও এন মানে হলো এ ভেক্টর cos থিটা, এ ভেক্টরের মান cos থিটা করলেই আমরা ও এন পেয়ে যাচ্ছি। ও এন মানে হচ্ছে বি এর দিকে এ ভেক্টরের অভিক্ষেপ, বি এর দিকে এ ভেক্টরের অভিক্ষেপ, প্রজেকশন। ঠিক একইভাবে আমরা যদি বলতে পারি এভাবে, তাহলে এটা হচ্ছে এ cos থিটা হলো বি ভেক্টরের দিকে, ভেক্টর এর দিকে এ এর অভিক্ষেপ, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপটাই হচ্ছে বি এ cos থিটা। তাহলে অনুরূপভাবে আমরা এই লাইনটা একটু মুছে দেই, অনুরূপভাবে বলতে পারি, দেখো এ ভেক্টরের দিকে বি এর অভিক্ষেপ কত হবে, অনুরূপভাবে বলতে পারি এ এর দিকে এর দিকে বি এর অভিক্ষেপ। দেখো এবার এর দিকে বি এর অভিক্ষেপ, তাহলে এর উল্টো হবে, এর উল্টো হবে দেখো বি cos থিটা। এই হচ্ছে আমরা অভিক্ষেপ পেয়ে গেলাম। কিন্তু আমাদের কাছে যদি থিটা না থাকে তাহলে আমরা কি করে অভিক্ষেপ বের করব? তাহলে দেখো আমরা এবার এই সূত্রটার কাছে চলে যাই। আমরা যে ডেফিনেশনটা বা যে সংজ্ঞাটা শিখেছিলাম সেই সংজ্ঞা মতে ছিল যে এ ডট বি সমান এ বি cos থিটা। আমরা এখান থেকে একটু আলাদা করে নেই, এ cos থিটা সমান সমান এ ডট বি তার নিচে ডি। তখন আমরা পেয়ে যাই, দেখো এ cos থিটা মানে হলো, এখান থেকে চলে আসি, এ cos থিটা মানে হলো বি ভেক্টরের দিকে এ এর অভিক্ষেপ, তার মানে এ cos থিটা মানে হলো বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ। এখন আমরা এইটা মুছে দেই, এইটা মুছে দিয়ে এইবার একটি সিদ্ধান্তে চলে আসি। তাহলে আমরা বলতে পারি যে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ কত, যার দিকে অভিক্ষেপ তার মান দিয়ে ভাগ দিতে হবে দুইটার ডট গুণকে, বাস তাহলে আমরা বিষয়টা সহজে মনে রাখতে পারবো। যার দিকে অভিক্ষেপ তার মান দিয়ে ভাগ দিতে হবে, তার মানে বি ভেক্টরের দিকে এ এর অভিক্ষেপ মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। ঠিক একইভাবে এ ভেক্টরের দিকে বি এর অভিক্ষেপ কত হবে, এ ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ দেব উপরে এ ডট বি, তাহলে আমরা পেয়ে যাব এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ। এখন তো পেলাম আমরা অভিক্ষেপ, তাহলে উপাংশ কি জিনিস বা অংশ কি জিনিস? অংশক হচ্ছে কোন একটি অভিক্ষেপের মান। আমরা এই চিত্র বলেছিলাম ও এন হলো অভিক্ষেপ, ও এন অভিক্ষেপ, কিন্তু ও এন এর যখন ডিরেকশন থাকে তার নাম উপাংশ, ও এন এর যখন ডিরেকশন থাকে তার নাম উপাংশ। তার মানে আমরা এবার এইটা মুছে দেই, মুছে দিয়ে এইখানে চলে আসি। তাহলে দেখো ও এন আগের চিত্র মতো, চিত্রটা আগের মতোই থাকলো, আমি একটু এইখানে আবার চিত্রটা মুছে দিয়েছি, এখানেই ও এন পি কিউ এ বি লম্ব এঁকে দিয়েছি, এইটা আমাদের থিটা। তাহলে দেখো ও এন, শুধু ও এন, যখন আমরা শুধু ও এন লিখছি তার মানে এ ডট বি তার নিচে বি দিয়ে ভাগ করে দিলাম, এটা হয়ে গেল অভিক্ষেপ। কিন্তু যখন আমরা ও এন এর ভেক্টরটা নিচ্ছি তখন তার নাম উপাংশ,
তখন এ ডট বি তার নিচে বি। খেয়াল করে দেখো, আমি এই যে পুরোটাই কিন্তু একটি মান, এখনো ডিরেকশন তার সাথে যুক্ত হয়নি, এই জন্যে এর সাথে আমি ডিরেকশনটা যুক্ত করে দেব। ও এন এর ডিরেকশন কত? ও এন এর ডিরেকশন হচ্ছে বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার নামই হচ্ছে ও এন এর ডিরেকশন। তার মানে এখন যা লিখলাম তার নাম উপাংশ। আমি পরিষ্কার করে আবার লিখছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, ও এন, শুধু ও এন যখন লিখছি, আগের চিত্র মতে শুধু ও এন যখন লিখছি, তখন সেটা হয়ে যাচ্ছে অভিক্ষেপ। এটা অর্থ এ ডট বি তার নিচে বি। আর ও এন এর সাথে যখন আমি ডিরেকশন জুড়ে দিচ্ছি, তখন তার নাম হয়ে যাচ্ছে উপাংশ, বি ভেক্টর, বি ভেক্টরের মান। এই হচ্ছে অভিক্ষেপ উপাংশের মধ্যে পার্থক্য। অভিক্ষেপ আর কিছুই নয়, অভিক্ষেপ মান হলো শুধু মানটা, আর মান সহ যখন দিককে আমরা বিবেচনা করি তখন তার নাম হচ্ছে উপাংশ। নিশ্চয়ই তোমরা এই অভিক্ষেপ উপাংশের বিষয়টা ধরতে পেরেছো, যেটি কিনা আমরা ডট গুণ থেকে খুঁজে পেয়েছি। তো আমরা এখন ক্রস গুণ পর্যন্ত আজকে মনে হয় যেতে পারবো না। আমরা এখন খেয়াল করো, আমরা এখন একটু যে কোনো তলে ভেক্টর ইকুয়েশন এবং কার্তেশিয়ান ইকুয়েশন সম্বন্ধে আলাপ করব। যা শিখেছি এর ভিত্তিতেই, এইটুকুতেই আমরা আলাপ করতে পারবো। মনে করলাম একটা ভেক্টর বি, বি ভেক্টর, উপরে দাগ দিলাম বা নিচে দাগ দিলাম, অবস্থান ভেক্টর হোক বা ডিরেকশন ভেক্টর হোক, হোয়াট এভার ইট ইজ, বি একটা ভেক্টর। এই ভেক্টরকে আমরা বললাম আই বি এক্স জে বি ওয়াই কে বি জেড। আমরা বি ভেক্টরের ডিরেকশনে একটি ভেক্টর আঁকতে চাই, যেটি কিনা একটা নির্দিষ্ট বিন্দু, নাম দিলাম এ। এ বিন্দুটা ধরলাম এ এক্স, এ ওয়াই, এ জেড। তাহলে আমরা একটি ভেক্টর আঁকতে চাই বা ভেক্টর ইকুয়েশন তৈরি করতে চাই, যেটি এ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বি ভেক্টরের সমান্তরাল। তোমাদের দেখবে বইতে প্রথম চ্যাপ্টারেই এটি, ভেক্টরের প্রথম চ্যাপ্টারে এটি থাকার কথা। যে যে বই ব্যবহার করো সব বইতে এটি থাকবে। তাহলে আমরা প্রশ্নটা আবার বুঝে নেই। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ভেক্টরটি অতিক্রম করবে এবং একটি নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল হবে। এই ধরনের একটি ভেক্টর আমাদের খুঁজে বের করতে হবে বা ভেক্টর ইকুয়েশন খুঁজে বের করতে হবে। আমরা ছবিটা, আনুমানিক ছবি আঁকি। আমরা তো এখানে 3D একটা স্পেস আঁকতে পারছি না। আমরা ধরে নিচ্ছি কোনো এক জায়গায় অরিজিন আছে, অরিজিনটা ও। ধরে নিচ্ছি অরিজিনের রেসপেক্টে একটা বিন্দু এ এইখানে আছে। এ বিন্দুর পজিশনটা হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড। আর এই বিন্দুটা আমি আবার লিখছি, একটু ডান পাশ করে লিখছি। মনে করলাম এই বিন্দুটা আমাদের অরিজিন, এই বিন্দুটা মনে করলাম এ। এই এ বিন্দুটার স্থানাঙ্ক এ এক্স, এ ওয়াই, এ জেড। ও এ যুক্ত করছি, ও এ, এটার নাম দিয়ে দিচ্ছি স্মল এ। তাহলে স্মল এ মানে কি? স্মল এ মানে হচ্ছে আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড। এটা হচ্ছে স্মল এ। স্মল এ বলতে আমরা অবস্থান ভেক্টরকে বোঝাচ্ছি। তোমরা নিশ্চয়ই অবস্থান ভেক্টরের সংজ্ঞা শিখেছো। যখন স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে কোনো একটি স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু আমি ও নাম দিয়েছি, সেই মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান আমরা এই এ ভেক্টরের সাহায্যে নির্দেশ করছি। আমরা এই জন্যে এ কে বলছি অবস্থান ভেক্টর। এখান দিয়ে বিটা আছে, সাপোজ এইখান দিয়ে বি ভেক্টরটা গেছে, যে ভেক্টরটা আমি আচ্ছা উপরেই দাগ দিয়ে রাখছি, যে ভেক্টরটা আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। আমাদের একটি ভেক্টর ইকুয়েশন খুঁজে বের করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটি কার্টেশিয়ান ইকুয়েশন খুঁজে বের করতে হবে, যেটা বি ভেক্টরের সমান্তরাল এবং এ ভেক্টর দিয়ে এ বিন্দু দিয়ে অতিক্রম করেছে। তাহলে বি ভেক্টরের সমান্তরাল এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে এমন একটা সরলরেখা এঁকে নেই। তাহলে আমাদের এই যে সরলরেখাটি পরে আঁকলাম, এই সরলরেখাটির ভেক্টর ইকুয়েশন এবং কার্টেশিয়ান ইকুয়েশন খুঁজে বের করতে হবে।
তো আমরা জানি যার ইকুয়েশন খুঁজে বের করতে হয় তার একটি সেই রেখাটা বা সেই আমরা নাম জানি সঞ্চার পথ বা লোকাসের একটি পয়েন্ট আমাদের চয়েস করতে হয়। আমরা ধরে নিলাম পি বিন্দুটা সেই চলমান বিন্দু যার পজিশন এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে তার পজিশন হচ্ছে এক্স ওয়াই জেড। আমি এখন ওপি যুক্ত করে দিলাম, ওপি এর নাম দিলাম ছোট হাতের পি, তোমরা আরও দিতে পারো, দেখবা অনেক কিছু দিয়েছে, ছোট হাতের পি নাম দিলাম সাপোজ। তাহলে পি ভেক্টরের পজিশনটা হচ্ছে, আমি একটু বড় করে লিখি, ছোট হাতের পি, পি ভেক্টরের পজিশনটা হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, যেটি কিনা একটি চলমান বিন্দু, যেটি ইকুয়েশনে ভেরিয়েবল বা চলকের মতো আচরণ করে, তার নামই হচ্ছে আই এক্স জে ওয়াই কে জেড। সেই পি একটি চলমান বিন্দু। তাহলে ছোট হাতের পি, আমি নিচে দাগ দিয়ে দিই, ছোট হাতের পি হচ্ছে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের কাজ কিন্তু এপি এর সমীকরণ তৈরি করা, এ থেকে পি এর সমীকরণ তৈরি করা। আমি নিচে এটার অবস্থান ভেক্টরটা মুছে দিই, আমরা সুবিধা মতো আবার লিখতে পারবো। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ ও পি এ তৈরি হয়েছে। এখানে ত্রিভুজ ও পি এতে ও থেকে এ প্লাস এ থেকে পি সমান ও থেকে পি। আমরা ত্রিভুজ সূত্র ক্লাস 10-এও শিখে রেখেছিলাম, সেটি ব্যবহার করছি। ও থেকে এ থেকে পি, তার মানে ও থেকে পি দূরত্ব অতিক্রম করলাম। এখন দেখো আমরা এপিকে বাম পাশে রেখে দেই, এপি সমান সমান ও থেকে পি মাইনাস ও থেকে এ। আমরা এইটুকু পর্যন্ত পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এপি এর ডিরেকশন আমরা পেয়েছি, মানও আমরা পেয়েছি। এখন এপি আমাদের আগের জানা মতে এপি এবং বি এই ভেক্টরটা কিন্তু সমান্তরাল, এরা প্যারালাল করে আমরা এঁকেছি আঁকার সময়। এখন আমরা জানি না যে এপি এবং বি ভেক্টর এদের মান সমান কি সমান না, এটা আমাদের জানা নেই, কিন্তু তারা সমান্তরাল, এটা আমরা এভাবেই আমরা এঁকেছি। তাহলে দুইটা ভেক্টর কখন সমান হয়? দুইটা ভেক্টর সমান হয় যদি তাদের দিক একই থাকে, তার মানে তারা যদি সমান্তরাল হয় এবং তাদের মান সেম থাকে, তাদের ভ্যালুগুলো সমান হয়। কিন্তু এখানে আমরা টের পেয়েছি মান সমান কিনা বলতে পারছি না, কিন্তু তারা সমান্তরাল এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে যদি আমরা বিকে যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলাম, বি ভেক্টর তাকে যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলাম, এই সংখ্যার নাম দিলাম সাপোজ টি, তাহলে ধরলাম টি দিয়ে গুণ করলে সে এপি এর সমান হয়। তার মানে এখন বি ভেক্টরটা আমি এই মুছে দেই, ভেক্টর চিহ্ন মুছে দেই, আগে বোঝাই। বি ভেক্টরটা সমান্তরাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এপি ভেক্টরটা আর বি ভেক্টরটা সমান ছিল কিনা তা নিয়ে আমাদের সন্দেহ ছিল, এই জন্য আমরা টি দিয়ে গুণ করে দিলাম। টি এর মান যদি 1 হয় তাহলে তারা সমান ছিল, টি এর মান যদি 2 হয় তাহলে বি ভেক্টরটা ছোট ছিল, তাকে 2 দিয়ে বি ভেক্টরটা ছোট ছিল, তাকে 2 দিয়ে গুণ করলে এপি এর সমান হচ্ছে। টি এর মান ভগ্নাংশও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। টিকে বলা হয় স্কেলার প্যারামিটার। তাহলে আমরা এখান থেকে বলছি তখন দুইটা ভেক্টর সমান এবং সমান্তরাল, তখন আমরা বলছি এটার নাম টি বি। এখন এই যে আমরা এখন লিখছি এপি ইজ ইকুয়াল টু টি বি, এটাই হচ্ছে আমাদের এ বিন্দু দিয়ে অতিক্রম করে বি ভেক্টরের সমান্তরাল যে লাইনটা আছে তার ভেক্টর ইকুয়েশনটা, এই আমাদের ভেক্টর ইকুয়েশন। এখন তোমরা বলতে পারো এটা তো জ্যামিতিক হলো, তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড বা বিভিন্ন অক্ষের দিকে যে মানগুলো আছে সেগুলো দিয়ে প্রকাশ করি। আমরা এপি এর মান এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিই। তাহলে এপি এর মান আমরা লিখতে পারি ওপি মাইনাস ও এ সমান সমান টি বি। এখন আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ওপি মানে কত? ও থেকে পি পর্যন্ত মানে হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, আর এ ওকে ডান পাশে নিয়ে যাই, তো এটা হয়ে গেল প্লাস ও এ প্লাস টি বি। এখন দেখো ও এ মানে কি? ও থেকে এ মানে হচ্ছে আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, আর টি এর জায়গায় রয়ে গেল বি মানে হচ্ছে আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। এইটাই আমাদের
এই লাইনটার ভেক্টর ইকুয়েশন। একে যদি আমরা একটু গুছিয়ে লিখি, আমার বোর্ডে যেহেতু জায়গা ফুরিয়ে যাচ্ছে, আমি আবার উপর থেকে মুছে দিয়ে উপর থেকে লিখে, নিচেরটা আবার উপর থেকে লিখে নিয়ে আসি। তাহলে দেখো আমি এইখান থেকে লিখতে পারছি, এই জায়গাটা স্টার দিয়ে আমি এইখানে চলে আসছি, সবাই বোঝার চেষ্টা করো। আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড সমান, আমি দুই জায়গা থেকে, এখানে এক্স আছে, এইখানে এক্স আছে, আই আছে, আমি আইটা কমন নিয়ে নেই। আই যদি কমন নিয়ে নেই তাহলে লিখতে পারি আই এ এক্স প্লাস টি বি এক্স প্লাস জে এ ওয়াই প্লাস টি বি ওয়াই প্লাস কে এ জেড প্লাস টি বি জেড। তাহলে এটাই হয়ে গেল আমাদের এপি এর ভেক্টর ইকুয়েশন, যেটা কিনা বি এর সমান্তরাল। তোমাদের বলতে হবে যে ইট ইজ দ্য ভেক্টর ইকুয়েশন অফ এপি, বা ইট ইজ দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট এ অ্যান্ড প্যারালাল টু বি। অর্থাৎ এটি এমন একটি স্ট্রেট লাইন হলো যেটি এ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বি এর প্যারালাল, হোয়ার যেখানে টি একটি স্কেলার প্যারামিটার, যেখানে টি একটি স্কেলার প্যারামিটার, এই কথাটা এখানে বলে দিতে হবে। এ তো গেল ভেক্টর ইকুয়েশন। এখন আমরা এটার কার্টেশিয়ান ইকুয়েশন খুঁজে বের করতে চাই। এই জন্যে আমি নিচের এই ছবিটা এখন মুছে দিচ্ছি। যদি কার্টেশিয়ান ইকুয়েশন লিখতে চাই তাহলে আমি আবার এইখান থেকে, এই লাইন থেকে এইখানে চলে আসি। দেখো আমি লিখতে পারি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এইবার আমি এখানে কমন না নিয়ে এক্সগুলোকে, মানে যেগুলো প্রথমে ছিল এইগুলোকে লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখি, আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড সমান, আমাদের এখানে লেখা আছে টি আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। এইবার আমি এক কাজ করি, এখান থেকে আই কমন নিয়ে ফেললাম, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস জে কমন নিয়ে ফেললাম, ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস কে কমন নিয়ে ফেললাম, জেড মাইনাস এ জেড সমান সমান টি আই বি এক্স প্লাস টি জে বি ওয়াই প্লাস টি কে বি জেড। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম সহগ সমীকৃতকরণ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট। এখন দেখো দুই পাশে আমরা আই জে এবং কে এর রেসপেক্টে দুই পাশ থেকে কোএফিসিয়েন্টকে ইকুয়েট করব। দুই পাশ থেকে আই জে কে এর সহগগুলো সমীকৃত করব। আই জে কে এর সহগগুলো সমীকৃত করলে আমরা লিখতে পারছি, দেখো এক্স, প্রথম ক্ষেত্রে আই এর জন্য এক্স মাইনাস এক্স সমান টি বি এক্স। আমি এইখান থেকে এক কাজ করি, এক্স মাইনাস এক্স বি এক্সকে নিচে নিয়ে আসি, টি পড়ে রইল। জে এর জন্য ওয়াই মাইনাস এ ওয়াই সমান টি বি ওয়াই। এবার জে এর জন্য দুই পাশ থেকে জে এর কোএফিসিয়েন্টটা সমান করে নিলাম, সহগটা সমীকৃত করে নিলাম, ওয়াই মাইনাস এ ওয়াই তার নিচে বি ওয়াই সমান টি। সিমিলারলি জেড এর জন্যে, মানে কে এর জন্যে, জেড অ্যাক্সিসের জন্যে জেড মাইনাস এ জেড সমান টি বি জেড। আমি জেড মাইনাস এ জেডকে এক পাশ করে এর নিচে বি জেডকে নিয়ে আসলাম, পড়ে রইল টি। দেখো এইটা 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 1 2 3 তিনজনই টি এর সমান, তাহলে আমরা একসাথে লিখে দেই এক্স মাইনাস এক্স তার নিচে বি এক্স, ওয়াই মাইনাস এ ওয়াই তার নিচে বি ওয়াই, জেড মাইনাস এ জেড তার নিচে বি জেড। তাহলে এটাই হচ্ছে সেই উদ্দিষ্ট কার্টেশিয়ান সমীকরণ, আর এটা হলো আমাদের সেই ভেক্টর সমীকরণ। তার মানে আমরা যেই লাইনটা শিখলাম, যে থিওরিটা শিখলাম, সেই থিওরির আমরা যদি এখন সারমর্ম নিয়ে আসি, সারমর্ম টানি, তাহলে আমরা বলতে পারি, দেখো যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এ বিন্দু এবং বি নামক একটা ভেক্টরের সমান্তরাল, এমন ভেক্টরের ভেক্টর ইকুয়েশন কোনটা? এ বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই জেড, এ বিন্দু দেওয়া আছে সাপোজ এক্স এ ওয়াই এ জেড এবং বি ভেক্টরটাও দেওয়া আছে।
তখন তার ভেক্টর ইকুয়েশন হচ্ছে এইটা, আর তার কার্টেসিয়ান ইকুয়েশন হলো এইটা। তো এই থিওরিটা বেশ সহজ, অনেক সময় বুঝতে একে একে কষ্ট হয়ে যায়, নিজে পড়লেও বোঝা যায়, কিন্তু খুব বেশি কঠিন নয়। আমাদের কাছে সময় প্রায় শেষের দিকে, তো আমি যদি এখন একটি নতুন করে আরেকটি থিওরি বোঝাতে যাই তাহলে আমাদের শেষ করতে পারবো না। আমরা এখন এইটার উপরেই এই মাঝখানেরটা সব মুছে দিয়ে একটা অঙ্ক করে ফেলি। একটা অঙ্ক যদি করে ফেলি তাহলেই হয়তোবা আমাদের কাছে এই ভেক্টর ইকুয়েশনটা এবং কার্টেসিয়ান ইকুয়েশনটা পরিষ্কার হয়ে যাবে। আমি এই যে মাঝখানের উপরে নিচে সূত্র দুটো রেখে দিয়ে আর সবই মুছে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবে। দেখো, আমরা মনে করলাম একটা বিন্দু যা দেওয়া আছে, বিন্দুটা এভাবেও দেওয়া থাকতে 2 - 1 3 এভাবে দেওয়া আছে, এবং একটা ভেক্টর বি, যে ভেক্টরটা সাপোজ দেওয়া আছে i + 3j - 2k। এখন আমি বললাম যে এ বিন্দু দিয়ে অতিক্রম করে, এ বিন্দু কিন্তু এইভাবে না দিয়ে এভাবেও দেওয়া থাকতে পারতো, 2i - j + 3k এভাবেও দেওয়া থাকতে পারতো, আবার যেভাবে আমি লিখেছি সেভাবেও এই বিন্দুটির পরিচয় দেওয়া থাকতে পারত। তাহলে আমরা এখন এ বিন্দু দিয়ে অতিক্রম করে বি ভেক্টরের সমান্তরাল ভেক্টরের কার্টেসিয়ান ইকুয়েশন এবং ভেক্টর ইকুয়েশন, এই দুইটি ইকুয়েশন আমরা খুঁজে বের করতে চাই। তাহলে এর জন্য আমরা সরাসরি লিখে দেব ভেক্টর ইকুয়েশন। ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে লিখতে পারি, দেখো ix + jy + kz সমান সমান, সরাসরি আমাদের আর কোনো জ্যামিতি দেখাতে হবে না, আমরা সরাসরি লিখে দিতে পারি i প্রথমে এ বিন্দু মানে 2 প্লাস টি, তারপরে বি বিন্দুর x এর পজিশন, প্লাস জে প্রথমে এ বিন্দু দ্যাট ইজ -1, এরপরে বি এর পজিশন, বি হচ্ছে +t × 3, এরপরে কে, কে মানে হচ্ছে আবার এ বিন্দু, প্লাস টি × z মানে হচ্ছে এখানে মাইনাস চলে আসছে 2। আমরা যদি গুছিয়ে লিখি তাহলে লিখতে পারি i 2 + t 2 + t প্লাস j 3t - 1 প্লাস k 3 - 2t। আমরা যদি এর কার্টেসিয়ান ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে আমরা সরাসরি এই সূত্র এখন ব্যবহার করে দিতে পারি। কার্টেসিয়ান ইকুয়েশনের জন্য প্রথমে x - x মানে কত 2, তার নিচে b মানে 1 সমান, আবার y মানে কত, এখানে শুধু y, আর ay মানে কত -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তার নিচে b এ j এর কোএফিসিয়েন্ট কত আছে, b তে j এর কোএফিসিয়েন্ট আছে 3। আমরা এবার z এর জন্য লিখতে পারি z পজিশনে কত আছে, এখানে 3, আর b এর k এর কোএফিসিয়েন্ট কত 2, -2 তে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাসে। ও আমি মনে হয় আমি এখান থেকে লিখেছি, দুঃখিত, এটা হবে 3, তাহলে z - 3 তার নিচে -2। এইটাই হচ্ছে আমাদের এ বিন্দু দিয়ে অতিক্রম করে বি ভেক্টরের সমান্তরাল এমনটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে, আমরা এইটাকে বলতে পারি হোয়ার, যেখানে টি স্কেলার প্যারামিটার, বাস এইটুকু লিখে দিলেই হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের তার কার্টেসিয়ান ইকুয়েশন। তাহলে তোমরা আজকে আমি যা যা একটু আলাপ করলাম 1 মিনিটের মধ্যে সেগুলো একটু রিকল করি। তোমরা ভেক্টর সম্বন্ধে জানতেই, ভেক্টর কি তা নিয়ে আমি 1 মিনিট কথা বলেছি, তার ডিরেকশন কি জিনিস, মানে একটা ভেক্টর মানে তার মান এবং দিক দুটোই আছে। এরপরে আমরা স্কেলার গুণন নিয়ে কথা বলেছি, সেখান থেকে লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বলেছি, সেখান থেকে উপাংশ নিয়ে কথা বলেছি। উপাংশের পরেই আমরা চলে গেছি যে ভেক্টর ইকুয়েশনে এবং কার্টেসিয়ান ইকুয়েশন। সেটা কেমন, সেটা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে এবং একটি নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল, এমন ভেক্টরের কার্টেসিয়ান ইকুয়েশন এবং ভেক্টর ইকুয়েশন আমরা শিখেছি। তো তোমাদের নিশ্চয়ই হয়তো উপকারে আসবে। পরীক্ষায় অনেক সময় এগুলো আসে, আর পরীক্ষায় আসার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার শেখাটা গুরুত্বপূর্ণ। তুমি যদি শিখে রাখতে পারো কোনো কিছু, পরীক্ষায় যে কিছুই পারবে, যে কোনো কিছুই পারবে।
শেখাটাকে গুরুত্ব দেবে, পরীক্ষায় আসার চেয়ে বেশি শেখাটাকে গুরুত্ব দেবে, তাহলে হয়তোবা তোমাদের শিক্ষা জীবন অনেক ভালো হবে। আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।